আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত পর্বে আমরা পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গ সংখ্যার ধর্ম নিয়ে আলোচনা করেছি এবং পৃথিবীর যে কোনো সংখ্যাকে আমরা কিভাবে বর্গ সংখ্যা বের করতে হয় সংখ্যা থেকে সেটি কিন্তু তোমাদের আমি অলরেডি বুঝাইয়া দিছি। তো আজকের এই ক্লাসে আমরা 3 নাম্বার পৃষ্ঠার দেখো যে কিছু চিত্র দিছে, যে সেগুলো একটু নিয়ে আলোচনা করব। যে প্রথমে দিছে, এবার সারণী থেকে একক স্থানের এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই। আচ্ছা দেখো যে কোন কোন সংখ্যার ভিতরে এক আছে সেগুলো আমরা নিব। আচ্ছা, এই হলো 1 1 81 9, তারপরে 121 11, আর কত 361 19। আচ্ছা, এইখানে হলো বর্গ সংখ্যা আর এটা হলো সংখ্যা। এখন ওরা বলতেছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি 1 বা 9 হয়। এই যে দেখো যে একক স্থানের সংখ্যা কত হয়েছে, 1 বা 9। এই যে 1 বা 9, এই মানে এই সাইডেরটা, যে আমি এখানে লিখছি 1 9 1 তারপরে 19। এইটা হলো যে একক স্থানীয় একক দশক কিভাবে আমরা যখন গণনা করি তখন একক সংখ্যা কিভাবে গণনা করি। দেখো এইখানে যে আমি 100 লিখছি, এটা হলো একক, এটা হলো দশক, এটা হলো শতক, এটা হলো শতক। এটা হলো শতক। এখন বলতেছে যে হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 অথবা 9 হয়, তাহলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় কত হবে, শুধু 1, শুধু 1 হবে। তাহলে এখানে যে আমাদের দিছে যে বর্গ সংখ্যা কত হবে, যে এখানে যে ডট দিছে এখানে হবে কত, 1। মনে রাখবা, খাতা কলম বের করো, বই বের করো, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে, একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে, এই সংখ্যা যদি 9 হয় তাহলে বর্গ সংখ্যা কত হবে। যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 বা 9 হয় তাহলে বর্গ সংখ্যা কত হবে, বর্গ সংখ্যা হবে কত, একক স্থানীয় বর্গ সংখ্যা হবে কত, 1। যদি কোনো সংখ্যার, আবার বলতেছি, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক হবে কত, 1। আচ্ছা, এরপরে আমরা একইভাবে দেখো যে নিচে আরেকটা দিছে বর্গ সংখ্যা, আর এটা হলো সংখ্যা। আচ্ছা, প্রথমে দিছে 9, তারপরে 39 49 আর 69। আচ্ছা, আর এখানে দিছে কত, 3 7 13। আচ্ছা, এখন বলতেছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 3 বা 7 হয়, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 3 বা 7 হয়, এটা কিন্তু একক আর এটা কিন্তু দশক। এর কারণে এটা না, যে কোনো সংখ্যা, এই যে সংখ্যা, এই সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক যদি 3 বা 7 হয় তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় কত হবে। এই হলো সংখ্যা যদি 3 অথবা 7 হয় তাহলে বর্গ সংখ্যা কত হবে, 9 হবে। আবার দেখো, খাতা কলম বের করো, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 3 বা 7 হয় তাহলে এর বর্গ সংখ্যা কত হবে, 9 হবে। বর্গ সংখ্যা কত হবে, 9 হবে। আচ্ছা, আমরা আরেকটা চার্ট দেখাই, যে বর্গ সংখ্যা আর হলো
সংখ্যা। আচ্ছা, প্রথমে কি 16, তারপরে 36, তারপরে 196, তারপরে 256, আর এইখানে সংখ্যা কত 4, 6, 14 আর 16। আচ্ছা, এখন বলতেছে যে এটা কিন্তু 4। আচ্ছা, এখন বলতেছে যে এই সেম নিয়মে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক, যে কোনো সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক যদি হয় কত 4 অথবা 6, তাহলে বর্গ সংখ্যা কত হবে 6 হবে। কিভাবে দেখো, এই যে 6 বের হয়েছে। কোনো যদি সংখ্যার যদি সংখ্যা হয়, যদি একক স্থানীয় অঙ্ক যদি হয় হলো 4 বা 6, তাহলে বর্গ সংখ্যা কত হবে 6। আর যদি কোনো সংখ্যার যদি 3 বা 7 একক স্থানীয় অঙ্ক হয়, তাহলে হবে কত 9। এটা কিন্তু এখানে 9 হবে, এই হলো 9। তো এই হলো নিয়ম বের করার। আর মনে রাখতে হবে যে কিভাবে আমরা বের করলাম সেই জিনিসটা একটু বোঝাই। যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি হয় হলো 2। আচ্ছা, তাহলে কি বুঝাইলাম যে যে সংখ্যা সর্ব ডান দিকে অঙ্ক যদি একক স্থানীয় অঙ্ক কত হয় 2, 2, 7, 2, 3, 7, 8, 2, 3, 7, 8 হয়, তা হবে পূর্ণবর্গ সংখ্যা 9। যদি এই সংখ্যাগুলো যদি ডান দিকে যদি কত হয়, এই যে আমি যতগুলো দেখাইছি যে এইগুলোর ডান দিকে, এই যে এইগুলোর ডান দিকের সংখ্যা যদি কত হয় 2, 3, 2, 3, 7, 8 হয়, তাহলে কিন্তু এইটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না যদি ডান দিকে থাকে। আচ্ছা, আর দেখো যে যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যা 0 থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। যদি কোনো সংখ্যার যদি শেষে, যেমন হচ্ছে ধরো সংখ্যা তো এই পাশে থাকে আর বর্গ হলো এই পাশে, যদি এইখানে যদি আমি এইখানে দেখাই যদি 10 হয়, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। আচ্ছা, আবার বলছে একক স্থানের অঙ্ক যদি 1, 4, 5, 6, 9 হয়, তাহলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে, যেমন 81, 64, 25, 36, 49 ইত্যাদি। যদি একক স্থানীয় অঙ্ক যদি এইদিকে কত হয় 1, আমাদের কিন্তু অলরেডি 1 কিন্তু আছে, এই সংখ্যা 1 আছে, তারপরে কত 4 আছে, 4 আছে, এই যে 4 আছে, এটা কিন্তু 4, এই 16, এটা এই 4 আছে, 4 আছে, তারপরে কত 5, 5 দিয়ে কোনো নাই, তবে 5টাও হবে। এরপরে 6 আছে, এই যে 6, তারপরে 9, 9, 9 না, এই যে 9, 9ও আছে, দেখছো। আচ্ছা, তাহলে সেগুলো কি হবে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আবার সংখ্যার ডান দিকে যদি জোড় সংখ্যা 0 থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, যেমন 100। 10 হবে না, কিন্তু 100 হতে পারে। এই হলো 100 হলে তার পূর্ণবর্গ সংখ্যা কত হবে 4900 হবে হলো পূর্ণবর্গ সংখ্যা। তো তাহলে বুঝাইয়া দিলাম যে কোন কোন সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যা হবে আর কোন কোন সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যা হবে না। আজকের ক্লাস এই পর্যন্তই, যে কোন কোন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে আর কোন কোন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে না সেগুলো তোমাদেরকে আমি দেখাইয়া দিলাম। তো এই ছিল আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।